হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এবং তার ৮ নম্বর গেটের সামনে আমাদের সাথে আমাদের সাথে আছেন সহকর্মী শেখ আশিক এবং আমরা বিকাল থেকে দুপুর থেকেই এখানে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে আগুনের ঘটনাটি ঘটেছে সেটি কাভার করছিলাম এবং সেখানে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট এখনও পর্যন্ত কাজ করছে বলে আমরা জেনেছি এবং কিছুক্ষণ আগে এখানে বাণিজ্য এবং বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা শেখ বশির উদ্দিন তিনি একটি ব্রিফও করেছেন এবং আগুন নিয়ন্ত্রণের সামগ্রিক কী অবস্থা সেটি তিনি আমাদের জানিয়েছেন। আমরা আমাদের সহকর্মী শেখ আশিকের কাছে জানতে চাইব যে উপদেষ্টা তিনি একটু আগে যে ব্রিফ করলেন সেখান থেকে আসলে কি বার্তাটি পাওয়া গেল এবং কতক্ষণ লাগতে পারে আগুন নিয়ন্ত্রণের কাজ করতে আপনার কি মনে হচ্ছে? দেখেন, আগুনের যে সিচুয়েশনটা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। উপদেষ্টা বিকেলেই এসেছেন এবং বেশ লম্বা সময় ধরে তিনি ভেতরে ছিলেন, ৮ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন এবং এরপরে তিনি আসলে যারা দায়িত্বরত কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে এটা আসলে কোনো প্রকার নাশকতা নাকি হচ্ছে অ্যাক্সিডেন্টলি অর্থাৎ দুর্ঘটনাবশত আগুন লেগেছে কিনা সেটা আসলে তদন্তের পরেই জানা যাবে। এবং ক্ষয়ক্ষতি যেহেতু হয়েছে, হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এখানে একটা অনুদানের ব্যাপার বা ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারও একটা আছে। তো আমরা আগুনের যে ব্যাপারটা আমরা দেখেছি সেটা হচ্ছে দুপুর ২:৩০টার দিকে আগুন লাগে, সেটা হচ্ছে ফায়ার সার্ভিসের তথ্য মতে। তবে এখানে এসে আমরা জানতে পারি যে আরেকটু আগে ১০ থেকে ১৫ মিনিট আগে হচ্ছে আগুনটা লাগে এবং তারা ২:৩০টা নাগাদ হচ্ছে জানতে পারে। শুরুতে একটা ইউনিট আসে, একটা ইউনিট এসে কাজ শুরু করতে একটু দেরি হয় এবং শেষ পর্যন্ত মোটামুটি ৯টা ইউনিট পুরোদমে কাজ শুরু করে। সেখান থেকে ২৮টা ইউনিট এবং এখন পর্যন্ত ২৮টা পেরিয়ে ৩৭টা ইউনিট এখন পর্যন্ত কাজ চালাচ্ছে অগ্নিসংযোগ নিয়ন্ত্রণে। তবে এখন পর্যন্ত আসলে আগুন নিয়ন্ত্রণের কোনো পরিস্থিতি আসলে সম্ভব হচ্ছে না, যেহেতু গুদাম এবং গুদামে বিভিন্ন ধরনের মালামাল আছে। এটা হচ্ছে মূলত একটি ইম্পোর্টের গোডাউন, অর্থাৎ হচ্ছে বিভিন্ন দেশ থেকে যেসব মাল আসে এলসির মাধ্যমে, এলসি করে কাস্টমস এবং বিমানের মাধ্যমে যে মালগুলো আসলে ল্যান্ড করে, এরপরে হচ্ছে বন্ড আছে, বন্ডে গার্মেন্টসের মালামাল রাখে এবং বাকি মালামালগুলো আসলে গোডাউনে এভাবে রাখা হয়। কোথাও মোবাইল অ্যাক্সেসরিজ, কোথাও ইলেকট্রনিক প্রোডাক্ট হচ্ছে, কোথাও হচ্ছে ঔষধের কেমিক্যাল, যেটা সবচেয়ে বেশি যে কেমিক্যালটার কথা বলা হচ্ছে সেগুলো হচ্ছে ঔষধের কেমিক্যাল এবং এই কেমিক্যালগুলোর কারণেই হচ্ছে আস্তে আস্তে করে আগুন পৌঁছে যায় এবং এক পর্যায়ে সেই দুপুরের আগুন সন্ধ্যা পার হয়ে রাতে পরিণত হয়, কিন্তু আগুন আসলে এখন পর্যন্ত নিয়ন্ত্রণের চেষ্টা করেও আসলে সম্ভব হচ্ছে না। ৩৭টা ইউনিট কাজ করছে এবং শুধুমাত্র ঢাকা না, গাজীপুর ফায়ার স্টেশন থেকেও কিন্তু ইউনিট এসেছে ফায়ার সার্ভিসে, তারা একযোগে কাজ করছে এবং শুধুমাত্র ফায়ার সার্ভিস না, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং আনসার ভিডিপি সহ এবিপিএন সবাই একসঙ্গে কাজ করছে। একই সঙ্গে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, বাংলাদেশ স্কাউটস সহ অনেক স্বেচ্ছাসেবী সংগঠন যারা একসঙ্গে কাজ করছে, ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে। কেউ পাইপ ধরে দিচ্ছে, কেউ পানি সরবরাহ করছে, কেউ অক্সিজেন মাস্ক সরবরাহ করছে, অর্থাৎ যে যার জায়গা থেকে সর্বোচ্চ কাজটা করছে। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে যেহেতু কেমিক্যাল আছে অনেক গোডাউনে, বিশেষ করে কেমিক্যাল গোডাউনের বেশি থাকার কারণে এই আগুনটা আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বা কঠিন হয়ে গেছে অনেক বেশি। এবং অনেকেই দাবি করছিলেন যে শুরুতে যে অগ্নি নিরাপক যে বাহিনী যারা এসেছে তারা শুরুতে কাজ শুরু করতে একটু দেরি করে ফেলেছে, যে কারণে আগুনটা ছড়িয়ে পড়েছে এবং এখন পর্যন্ত এই আগুনের প্রভাব রয়ে গেছে। এবং যে বিষয়টা আমাদের কাছে সবচেয়ে বেশি দুশ্চিন্তার লাগছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা আছি যে এক সাইড থেকে আগুন নিভলে অন্য সাইড থেকে আবার জ্বলে উঠছে, যে কারণে আসলে টাফ হয়ে যাচ্ছে। এবং গুদাম জিনিসটা আসলে তো গুদাম তো হচ্ছে একদম চারিদিক থেকে বদ্ধ, কিছু জানালা আছে, জানালার সেই গ্রিলের ফাঁকা দিয়ে আসলে পানি প্রবেশ করানো হচ্ছে। তো এতে আসলে ওই যে আগুনের যে তাপটা কিংবা আগুনের যে পরিমাণটা, ওই আগুনটা আসলে নেভানোটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে ঠিক এই কারণে। তো বাণিজ্য উপদেষ্টা এসে দেখে গেছেন এবং দায়িত্বরত অনেকেই আছেন এবং আমরা দেখছিলাম যে শত শত মানুষ, অন্তত হাজারখানেক মানুষ এখানে ছিলেন একদম লম্বা লাইন ধরে দাঁড়িয়ে এবং এদের অধিকাংশই হচ্ছে ভুক্তভোগী বলতে হচ্ছে কি কেউ সিএনএফ এজেন্ট, কেউ ব্যবসায়ী, কেউ হচ্ছে ক্ষুদ্র ইনভেস্টর, যারা অল্প পরিমাণে ইনভেস্ট করেছে। একজনের সাথে কথা বলছিলাম, কারো ৭ লাখ, ৫ লাখ, ১০ লাখ বা কয়েক কোটি টাকা বা ৫-১০ কোটি, ২০ কোটি, ৫০ কোটি বা ১০০ কোটি টাকা ইনভেস্ট করেছে, এমন লোকও আছে। কিন্তু সবার যে আমদানিকৃত পণ্য সব কিছুই আসলে পুড়ে ছাই হয়ে গেছে বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে, কারণ যে লম্বা সময় ধরে আগুন জ্বলছে সেখানে এই ধরনের পণ্য সামগ্রী টিকে থাকা আসলে খুবই দুরূহ ব্যাপার। এবং একই সঙ্গে যেহেতু আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাংলাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর, এখানে অনেক আন্তর্জাতিক ফ্লাইট ছিল। আমরা সন্ধ্যা নাগাদই জেনেছিলাম যে ৮টা ফ্লাইট ল্যান্ড করেছে হচ্ছে চট্টগ্রামে, যেগুলো ঢাকাতে ল্যান্ড করার কথা ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং অনেক
অভ্যন্তরীণ যে বিমানগুলো সেগুলোও হচ্ছে অন্যান্য জায়গায় ল্যান্ড করছে, আর যেগুলো ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলো আসলে আপাতত স্থগিত রাখা হয়েছে। আমাদের সহকর্মী দেখাচ্ছিলেন যে হচ্ছে কিভাবে এই আগুন আসলে যে যাত্রী যারা আছে বিমানের, সেই যাত্রী যারা আছেন যাত্রীরা আসলে বিমানবন্দরে অপেক্ষা করছেন, বোর্ডিং পাসের জন্য অপেক্ষা করছেন, এবং শেষ পর্যন্ত তারা কখন প্রবেশ করতে পারবেন সেটা আসলে এখন পর্যন্ত তারাও আসলে বুঝতে পারছেন না। এবং এই সিনারিওতে আসলে কখন আসলে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, এটাই হচ্ছে আজকের সবচেয়ে বড় প্রশ্ন। ইমন, তবে একটু আগেই বাণিজ্য এবং বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা তিনি কিন্তু বললেন যে আগুন তাদের এখনো নিয়ন্ত্রণেই আছে, অর্থাৎ আর বেশি ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, যে কোনো সময়ে আর কি আগুন নিয়ন্ত্রণ মানে অর্থাৎ পুরোপুরি নিয়ন্ত্রণ চলে আসবে, এবং তাদের নাগালের মধ্যে আছে বলে তিনি মন্তব্য করেছেন। এছাড়া আপনি যেমনটি বললেন যে যারা ভুক্তভোগী অর্থাৎ ব্যবসায়ী তারা এখানে লাইন দিয়ে ছিল, এবং কয়েকজনকে আমি দেখেছি যে আর্তনাদও করতে, যে তার ব্যবসার মালামাল এখানে পুড়ে গেল। এবং আমরা যতটুকু জানি যে নৌপথের বাইরে বিমানপথে যে আমদানিটা হয় তার একটা বড় অংশই বলতে গেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়েই হয়ে থাকে, এবং এখানেই সেই মালামালের সেই আমদানিকৃত মালামালগুলো এখানে মজুদ ছিল। তো বিমান চলাচলের বাইরেও আসলে এখানে ব্যবসায়িক এবং আমদানি যে মানে অর্থাৎ বিমানের মাধ্যমে যে আমদানিটা হতো সেখানে আসলে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা আপনার কি মনে হচ্ছে? অবশ্যই দেখেন, অনেক বড় নেতিবাচক প্রভাব পড়বে। এই যে আজকে যে হচ্ছে আগুনটা লাগলো, এই আগুনের ফলে কিন্তু এখন পুড়ে ছাই হয়ে গেছে, এবং অন্যান্য দেশ থেকে যে শিপমেন্টগুলো এখন পাইপলাইনে আছে ওগুলো এখন এনে আপনি ধরেন কিছুক্ষণের মধ্যেই ধরলাম যে আমি আগুনটা বন্ধ হয়ে গেল, নিভে গেল, নেভানো সম্ভব হলো, এরপরও কিন্তু আপনি মালামালগুলো আনতে পারবেন না। এবং যতক্ষণ একজন ব্যবসায়ীর মালামাল প্রতি সেকেন্ডে তার ক্ষতি হবে, যত সময় তার মালামালগুলো আটকে থাকবে, তো এটা অবশ্যই বড় একটা ক্ষতি। এবং অনেকেই দাবি করছেন, মানে সবাই দাবি করছেন যে কয়েক হাজার কোটি টাকার মালামাল আসলে পুড়ে ছাই হয়ে গেছে, এবং এইটা যতক্ষণ পর্যন্ত এই গুদাম আসলে পরিপূর্ণভাবে সংস্কার করা সম্ভব না হবে ততক্ষণ আসলে এই যে মালামালগুলো সেগুলো আসলে নতুন করে যেগুলো শিপমেন্ট পাইপলাইনে রয়েছে সেগুলো এনেও আসলে রাখা সম্ভব হবে না, অর্থাৎ এবং যত সময় এই প্রসেসিংটা বন্ধ থাকবে প্রতি মুহূর্তেই আসলে ক্ষতি হতে থাকবে। এবং এই ক্ষতির পরিমাণ কত এটা শুধু তারাই জানে যাদের পণ্য পুড়েছে। এবং অনেকেই দেখেন যে নিজের সর্বস্ব, যারা ব্যবসায়ী তারা কি করেন, অনেকেই নিজের সর্বস্ব বিক্রি করে দিয়েও আসলে ব্যবসায়ী বিনিয়োগ করেন, যেটা হচ্ছে তার লাভের আশায় করেন, এবং শেষ পর্যন্ত যখন পুঁজি পুড়ে নিঃশেষ হয়ে যায় তখন তার জীবনে আর কিছু থাকে না। যে জন্য আসলে বলছিলেন যে হচ্ছে ক্ষতিপূরণ দেওয়ার কথা, কিন্তু ক্ষতিপূরণেও আসলে ওই পরিমাণ দেয়া কখনো সরকারের পক্ষেও মনে হয় না সম্ভব, কারণ আপনার 1000 কোটি টাকা যার ক্ষতি হয়েছে বা 100 কোটি টাকা বা 50 কোটি টাকা যার ক্ষতি হয়েছে তারা আপনি সর্বোচ্চ কত ক্ষতিপূরণ দিতে পারবেন, এটাই হচ্ছে বড় প্রশ্ন। সব হিসাব পাওয়া যাবে, কারণ এখানে হিসাবের বাইরে কোনো কিছু না। যার 1 টাকার মাল আছে সেটারও হিসাব আছে, যার 1 কোটি টাকার মাল আছে সেটারও হিসাব আছে, কিন্তু হিসাব করা সম্ভব হবে, কিন্তু প্রত্যেককে তার শতভাগ ক্ষতিপূরণ দেওয়া সম্ভব কিনা এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। ইমন, আমরা আসলে যেটি দেখছিলাম যে এই আগুন শুধুমাত্র যে কার্গো ভিলেজে লেগেছে ব্যাপারটা এমনই না, এর রেশ আসলে অন্য জায়গাতেও থেকে যেমন ব্যবসায় থেকে যাবে, এবং আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ যে বিমান চলাচল আছে সেখানেও কিন্তু এর রেশটি থেকে যাবে। বিশেষ করে আমরা যদি গত বছরের হিসাবটা দেখি, প্রায় 1,20,00,000 যাত্রী যাওয়া আসা করেছে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে, এবং আজ সেই আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান চলাচল স্থগিত রয়েছে। এবং আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট শুধুমাত্র যদি আমরা ধরি যে আজকে গতকাল শুক্রবার এবং আজকে শনিবার অনেকে যারা অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রী ছিলেন, যারা হয়তো ছুটিতে অথবা ঘুরতে দেশের অন্য কোথাও গিয়েছিলেন, এখানে আজকে ল্যান্ড করে তার অফিসে যাওয়ার কথা কালকে, তারাও আজকে ভোগান্তির মধ্যে পড়েছেন শুধুমাত্র এই আগুনটি। আমি অনেকের প্রতিক্রিয়া দেখছিলাম যে তারা আসলে এখানে আগুন লাগার কারণে অন্য জায়গাতেও আটকা পড়েছেন, এবং দেশে কিন্তু আমরা যেটা দেখছি যে ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গাতে কেমিক্যাল এবং অন্যান্য বিভিন্ন আসলে কারখানাতে আগুন লাগছে। এটার আসলে আমরা তো জানি যে প্রত্যেকটি বিল্ডিংয়েই তার নিজস্ব ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি থাকার কথা, এবং যেহেতু বিমানবন্দর এটা একটি কেপিআই বিল্ডিং, কি পয়েন্ট ইনস্টলেশন বিল্ডিং আমরা জানি, এবং সেখানে অগ্নি নির্বাপকের আরও সুরক্ষিত ব্যবস্থা থাকার কথা ছিল। এবং অনেকে বলছেন যে এটি যদি প্রথমেই আসলে যদি নিয়ন্ত্রণে আনা যেত তাহলে এটা হয়তো এত ভয়াবহ হতো না। এবং আসলে আপনার কি মনে হচ্ছে যে এই যে ভোগান্তিটা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের যারা যাত্রী, সেটা তো আসলে আমাদের বিমানের যে ব্যবসা সেটার জন্য আসলে ক্ষতির বার্তাই বয়ে আনছে সামনের দিনে?
অবশ্যই ক্ষতির বার্তা বয়ে আনবে। দেখেন যে যারা হচ্ছে যেসব যাত্রীরা আসলে যেতে পারেনি আজকে কিংবা যারা আসতে পারেননি তাদের প্রত্যেককে আপনার নিয়ে আসতে হবে এবং ওই ফ্লাইট আজকের ফ্লাইটটা বন্ধ হলো মানে হচ্ছে আপনাকে ওই ফ্লাইট চালু হওয়ার পরে হচ্ছে তাদেরকেও নিয়ে আসতে হবে, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে এবং ওই টিকিটাই তাদেরকে আনা হবে, যে কারণে তাদের ব্যবসায় বড় একটা ক্ষতি হবে। এবং অনেকেরই ধরেন সে অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে যেটা আসলে ওই দিন ছাড়া অন্য দিন হলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, তারাও যাতায়াত করতে পারছে না, এটা তাদের জীবনে অনেক বেশি প্রভাব ফেলে। এবং আগুনের যে কথাটা বলছিলেন, বাংলাদেশে আসলে এই ঘটনা অনেক ঘটেছে। কেমিক্যালের আগুনের কথা যদি বলি, আমরা ভয়াবহ আগুন লেগেছিল গত কয়েক বছর আগে চকবাজারের চুড়িহাট্টার সে আগুনে কিন্তু ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে পড়েছিলাম। এবং চট্টগ্রামে কেমিক্যাল ফ্যাক্টরিতে গোডাউনে আমরা আগুন দেখেছিলাম, সেই আগুনও আসলে নিয়ন্ত্রণ করতে অনেক সময় গিয়েছিল। তো এই সব ক্ষেত্রে আসলে আগুন নিয়ন্ত্রণ এই যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো সেক্টর, এখানে কার্গো গোদামে গত বছরও আগুন লাগার একটা ঘটনা শোনা যায়, কিন্তু সেটা মাত্র 15 মিনিটের মধ্যে আসলে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। তো এই আগুনটাও যদি একেবারে শুরুতে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো সেক্ষেত্রে এই ধরনের ক্ষয়ক্ষতি একদমই হতো না। তা যারা এখানে ছিলেন প্রত্যক্ষদর্শী তারাও আসলে অভিযোগ করছিলেন যে যখন ফায়ার সার্ভিসকে জানানো হয়, ফায়ার সার্ভিসের কয়েকটা গাড়ি এখানে ঢুকতে প্রথমে দেওয়া হয়নি, যে বিমানবন্দরে তাদের ঢোকার অনুমতি নাই, অনুমতি নিতে হবে তারপরে ঢুকতে হবে, যেটা তারা অভিযোগ করছিলেন, যেটা আসলেই দুঃখজনক। এবং এই যে দেরিটা হয়ে গেল, এই দেরির ক্ষতি পুষিয়ে নেওয়া আসলে খুবই 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 কঠিন। ইমন, আমরা আপনার কাছ থেকে এর আগেও যেটি আমরা আলোচনায় আসলো যে এটা তো একটি কি পয়েন্ট ইনস্টলেশন, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এবং এখানে নিজস্ব তো অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকে, আমরা প্রত্যেকটা বিল্ডিংয়ে জানি, এবং সেটি আরও বেশি ভালোভাবে এটি হওয়ার কথা ছিল। এবং আমাদের সহকর্মী শেখ আশিক যেমনটি বলছিলেন যে এখানে ফায়ার সার্ভিসের যে কর্মীরা এসেছিলেন এবং তাদের প্রথমেই আসলে ঢুকতে তারা কিছুটা বাধা মুখে পড়েছিলেন। এই মুহূর্তে আমরা চলে যাব চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী এমদাদ জানাবেন সেখানকার পরিস্থিতি। এবং ধন্যবাদ আপনাকে। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শেডে যে বিমান যে অগ্নি দুর্ঘটনা এর প্রেক্ষিতে আমরা যেটি দেখছি যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও যেহেতু 8টি ফ্লাইট এখন পর্যন্ত ডোমেস্টিক এবং আন্তর্জাতিক মিলে 8টি ফ্লাইট চট্টগ্রামে জরুরি অবতরণ করেছে এবং একই সাথে আমরা যতটুকু জেনেছি যে কক্সবাজার যে বিমানবন্দর সেখানেও কিন্তু 2টি ফ্লাইট জরুরি অবতরণ হয়েছে। এবং এই যে ঢাকার ফ্লাইটগুলো যাত্রীরা যারা নেমেছেন তারা কিন্তু ভিতরে লাউঞ্জে আছেন, তাদের সাথে যেহেতু আমরা বাইরে আছি আমাদের কথা বলার সুযোগ নেই, তবে তাদের যেহেতু ডাইভারশন হিসেবে 8টি ফ্লাইট এখানে নেমেছে এবং এখান থেকে যে ফ্লাইটগুলো ছাড়ার কথা এগুলো কিন্তু কয়েকটি বিলম্বিত হয়েছে। আমি একটু যদি জানাতে চাই, এই যে চট্টগ্রাম থেকেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছিল সন্ধ্যা 7টা 5 মিনিটে, যেটি কিন্তু এই যে ঢাকার দুর্ঘটনার কারণে এখানে যেহেতু বেশ কয়েকটি ফ্লাইট অবতরণ করেছে তার কারণে কিন্তু এখানে এসে যারা যাত্রী তারা এখানকার যাত্রী যারা 7টা 5-এ ছাড়ার কথা তারা কিন্তু যেতে পারেননি, তারা অপেক্ষায় আছেন। তবে এখন কিছুক্ষণ আগেই মাত্র বিমানবন্দর থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে তাদেরকে চেক ইন করা হচ্ছে। তো আমরা হয়তোবা এই যে যাত্রী যারা আছেন তাদের 2-4 জনের সাথে হয়তোবা কথা বলতে চাইব। আপনারা দেখছেন যে এখানে 8টা 45 ফ্লাইট আছে শারজাগামী এবং আরেকটি হচ্ছে 7টা 5-এর যে ফ্লাইট। আমরা হয়তো বা 2-1 জনের সাথে একটু কথা বলবো। আমরা এই যে আপনারা দেখছেন যে এই বিমানবন্দরের যে গেট নাম্বার 5, 6, 7 এখানে যাত্রীরা কিন্তু অপেক্ষা করছেন। আমি একটু 2-1 জনের সাথে একটু কথা বলতে চাই যে চাচা আপনার কোথায় যাবেন আর কয়টায় ফ্লাইট ছিল, এখন কি অবস্থা একটু যদি জানান। আসসালামু আলাইকুম। 7টা 5-এ ফ্লাইট ছিল, তো এখন তো ফ্লাইট মিস হয়ে গেছে, তো এখন বলতেছে যে 8টায় নাকি ফ্লাইট যাবে, এই জন্য অপেক্ষায় আছেন। কি কারণে দেরি হয়েছে এটা কি জেনেছেন? এই যে আগুন ধরছে নাকি, ঢাকায় নাকি আগুন ধরছে, এই জন্য দেরি হয়ে গেছে, এটা শুনছি আর কি। অনেক ধন্যবাদ। আমরা আরও 2-1 জনের সাথে যদি একটু কথা বলতে চাই যে আরও যারা আসলে 7টা 5-এর জায়গায় এখন তো প্রায়
1 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়েছে। তো তারা আসলে অপেক্ষা করছেন। আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে আপনি আসলে কোন এয়ারলাইন্সে কোথায় যাবেন, কয়টায় ফ্লাইট ছিল, এখন কি অবস্থা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দুবাই যাব বাংলাদেশ বিমানে। আজকে রাত্রে 9টায় ফ্লাইট, এখনো তো ঢুকতে পারিনি, জানি না ভিতরের কী অবস্থা। আচ্ছা, আপনার ফ্লাইট 9টায় ছিল? 9টায় ছিল, এখনো তো যেমন ধরো টাইম আছে, আরও 1 ঘন্টা টাইম আছে। জি জি, আপনার ওইটাতে তো টাইম আছে। তবে আমি একটু আগে যেটা জানাচ্ছিলাম যে 7টা 5-এ যাদের ফ্লাইট ছিল তারাও কিন্তু এখনো পর্যন্ত যেতে পারেননি। তো তবে একটি বিষয় যে এখন যেহেতু একটু আগেও আমরা আরও অনেক বেশি ভিড় দেখেছি, তবে এখন আমরা যেটি দেখছি যে কিছুটা ফাঁকা হয়ে আসছে এবং বিভিন্ন যেমন 7টা 5-এর ফ্লাইট তারা অনেকটা সবাই ভিতরে চলে গেছেন বা যাচ্ছেন বেশিরভাগ যাত্রী। আবার 8টা 45-এ ফ্লাইট আছে শারজাগামী এবং 9টায়ও ফ্লাইট আছে দুবাইয়ের। তো সেটি আসলে যেহেতু পর্যায়ক্রমে যাবে এবং ওইটার একটু সময় আছে, তো সব মিলে আসলে এই যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে কার্গো শেডের আগুন, এর কিন্তু প্রভাব আমরা দেখছি আসলে এখানে পড়েছে। তবে যারা যাত্রী আছেন, যারা আসলে বিদেশের বিভিন্ন যে আন্তর্জাতিক 4টি ফ্লাইটের যাত্রী লাউঞ্জে বসে আছেন, তারা আসলে যেহেতু তাদের বের হওয়ার সুযোগ নেই বা আমরাও ভিতরে ঠিক এই মুহূর্তে ঢুকছি না, সেক্ষেত্রে তাদের যে ভোগান্তি বা কষ্ট বা এই বিষয়গুলো আসলে খুব বেশি একটা তুলে আনার সুযোগ নেই। তবে বাইরে থেকে আমরা যেটি বুঝতে পারছি যে এখন অনিশ্চয়তার মধ্যে তারা আসলে আছেন যে কখন তারা যে যার যেই গন্তব্যে যাওয়ার সেটি কখন যেতে পারবেন বা কী অবস্থা, সেটি নিয়ে আসলে একটু সন্দেহ শঙ্কার মধ্যেই সবাই কিন্তু আছেন। আমি আরও 2-1জনের সাথে একটু কথা বলতে চাই। ভাইয়া, আপনি কোথায় যাবেন, কয়টায় ফ্লাইট, কোন দেশে যাওয়ার? আসসালামু আলাইকুম ভাই, আমি যাব দুবাইতে। আমার ফ্লাইট ছিল 7টা 5-এ। আমি 5টা থেকে অপেক্ষা করতেছি, এখনও কোনো নির্দিষ্ট টাইমের সন্ধ্যা পাইনি। মানে কেন দেরি হয়েছে এটা কি কিছু জেনেছেন, কি বলেছে? না, আমরা এরকম কোনো কিছু জানতে পারিনি এখন। এটা কি ঢাকায় যে বিমানবন্দরে কার্গো শেডে আগুন লেগেছে, এটার কারণে এখানে বেশ কয়েকটি বিমান? হ্যাঁ, আমরা তো এরকম কিছু শুনতে পেরেছি, কিন্তু আসলে সঠিক তথ্য জানি না আমরা। অনেক ধন্যবাদ। এটি আসলে যে একটি ফ্লাইট আসলে ডিলে হয়েছে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি, এবং 8টা 45-এর যে ফ্লাইট সেটিও মাত্র কিছুক্ষণ আগেই চেক ইন করানো হচ্ছে, বিমানবন্দরের ভিতরে নেওয়া হচ্ছে। তো তাদেরও একদমই যথাসময়ে যে তারা যেতে পারবেন সেটি হয়তো বা না, কিছুটা হয়তো বা দেরি হতে পারে। আমি আরেকজনের সাথে একটু কথা বলি। ভাই, আপনি কোথায় যাবেন, কয়টায় ফ্লাইট? আমার ফ্লাইট হচ্ছে ভাইয়া 8টা 45-এ, আমি যাবো শারজায়। কিন্তু ওরা একজ্যাক্টলি যে টাইমটা না বলার কারণে এখানে যাত্রীরা অনেক হয়রানির শিকার হচ্ছে। টাইমটা যদি বলে দিত তাহলে মানে অন্ততপক্ষ বাইরে গিয়েও এখানে ভিতরে তো অনেক গরম পরিবেশ, অনেক জাম ছিল, এখন কিছুটা শীতল হয়েছে। তো টাইমটা যদি ওরা একজ্যাক্টলি দিত তাহলে আমাদের জন্য, যাত্রীদের জন্য অনেক ভালো হতো, ওরা রেস্ট করতে পারতো। কারণ যারা আমরা 8টা 45-এর যাত্রী, আমরা আসছি অনেক আগে, যারা 7টার যাত্রী ওরা এখনও যেতে পারে নাই। এটা নিয়ে মানুষ অনেক দুশ্চিন্তার মধ্যে আছে। এবং এই যে 8টা 45-এ এখন 8টা 20 বেজে গেছে, আর মাত্র 25 মিনিট আছে, সেক্ষেত্রে আপনাদের যেটা সেটাও তো মনে হচ্ছে এখন পর্যন্ত আশঙ্কা যে আপনাদেরটাও ডিলে হবে। ডিল বলতে যাদের 7টা ফ্লাইট ওদেরকে 11টা দিয়েছে শিডিউল। তো আমার এটা কখন দেবে আমরা এটার জন্য অপেক্ষা করতেছি, কারণ আমরা তো এখন ভিতরে থাকার কথা। অন্তর্পক্ষে যদি আমাদেরকে ভিতরে নিয়ে বসাবে একটা ব্যবস্থা করে দিত তাহলে আমরা অনেক উপকারিত হইতে পারত। এখনও কর্তৃপক্ষ কিছুই জানাচ্ছে না, যার কারণে আমাদের অনেক প্রবলেম হচ্ছে। শুনছিলেন যে আসলে যাত্রীদের তো ভোগান্তি হচ্ছে, কারণ বাইরে গরম এবং নির্দিষ্ট একটি সময়ও কিন্তু আসলে তারা জানতে পারছেন না। তারা যেটি বলছেন যে এটি নির্দিষ্ট সময় যদি বলে দেওয়া হতো যে একটি নির্ধারিত সময়ে, তখন হয়তো বা তারা তাদের মতো করে ভিতরে ঢুকতেন। তবে এমন একটি বাস্তবতা যে বিমানবন্দর কর্তৃপক্ষ আসলে ঠিক বোঝার সুযোগ নেই যে আসলে ঢাকায় 9টা পর্যন্ত, যেহেতু 9টা পর্যন্ত ঢাকা বিমানবন্দরের যে ফ্লাইট সেগুলোকে যেহেতু চট্টগ্রাম এবং সিলেট বিমানবন্দরে ডাইভারশন দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এটি আসলে 9টার পরেও আরও বাড়ে কিনা বা সেক্ষেত্রে আরও নতুন নতুন ফ্লাইট কি
এই বিমানবন্দরে আসলে অবতরণ করতে বাধ্য হয় কিনা জরুরি, সেটি আসলে একটি বড় বিষয়, বড় প্রশ্ন। তো সেক্ষেত্রে পরবর্তী যে করণীয় এই বিষয়গুলো আসলে নির্ধারণ করা যাবে। তবে যেহেতু এই বিষয়টির কোনো সুনির্দিষ্টভাবে কিছু বলার সুযোগ নেই, যার কারণে আমরা দেখছি যে যাত্রীদেরও যেমন ভোগান্তি হচ্ছে, যারা বিমানবন্দর কর্তৃপক্ষ আছেন, সিভিল এভিয়েশন, তারাও আসলে সুস্পষ্টভাবে বলতে পারছেন না যে কখন নাগাদ যাবে। তো সব মিলে আসলে সবার ভোগান্তি। তবে যত তাড়াতাড়ি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে, কার্যক্রম চালু হবে, আগুন নিভে গিয়ে সেখানকার স্বাভাবিক হবে, বিমান সেখানে অবতরণ করতে পারবে, তখন অন্যান্য যে বিমানবন্দরগুলো আছে সেখানেও স্বাভাবিক হয়ে উঠবে, এমনটি কিন্তু আসলে বলাই যায়। আমরা হয়তো আরও দুই একজনের সাথে একটু কথা বলতে চাই। ভাই, আপনার সাথে যদি একটু কথা বলতে চাই যে আপনি কোথায় যাবেন, কয়টায় ফ্লাইট ছিল? আসসালামু আলাইকুম। আমি যাচ্ছি যে শারজা বাংলাদেশ বিমান। আমার ফ্লাইটের টাইম ছিল 8:45। আমার এখানে চেকিংয়ের সময় দিছিল 5টা, কিন্তু আমি তো এর আগে আসছি, এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছি। কিন্তু এখানে হেল্প ডেস্কে যোগাযোগ করছিলাম, ওনারা এখনও সঠিক তথ্য দিতে পারে না, আমরা এখনও লাইনে দাঁড়িয়ে আছি। কখন ছাড়বে বা কি বিষয়, এগুলো তো আসলে কোনো তথ্য আমাদেরকে এখনও দেয়নি, বলতেছে আমরা লাইনে থাকার জন্য, লাইনে আছি, অনেকক্ষণ ধরেই লাগে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি, 4-5 ঘন্টা ধরে। নিশ্চয়ই এটি খুব ভোগান্তির এবং কষ্টকর একটি বিষয়। আমরা হয়তো আরও একজনের সাথে কথা বলতে চাই। চাচা, আপনার সাথে একটু যদি কথা বলি, কোথায় যাবেন আপনি, কয়টায় ফ্লাইট? আসসালামু আলাইকুম। আমি যাব শারজা, বাংলাদেশ বিমান ছিল ফ্লাইট। তো 8:45 এখান থেকে ফ্লাই করার কথা ছিল, কিন্তু এখন দেখতেছি দেরি হইতেছে। এখন সবাই মৌখিকভাবে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে যতটুকু জানতে পারতেছি একটু ডিলেট হবে। কেন দেরি, কিছু বলেছে বা জানতে পেরেছেন কখন ফ্লাইট ছাড়বে? না, কিছু বলে নাই, কখন ছাড়বে তাও বলে নাই। এই মাত্র কিছুক্ষণ আধা ঘন্টা হইতে আমাদেরকে বুকিং দিতেছে, এর আগে আমরা লাইনে দাঁড়াইছিলাম বাস। শুনছিলেন। তবে একটু বিষয়, একটু হয়তো বা স্বস্তির বিষয় যেটি বলা যায়, যে এখন যেহেতু চেক ইন করা হচ্ছে, বুকিং নেওয়া হচ্ছে, আমরা আশা করি যে একটু আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি হবে। যারা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছেন তাদের আসলে এই ভোগান্তি, কষ্ট লাঘব হবে, আস্তে আস্তে স্বাভাবিক হবে। তো সব মিলে আসলে এখানে এমন একটি বাস্তবতা যে ফ্লাইট যেগুলো আছে, আমরা যেটি দেখছি যে বহির্গমনের ক্ষেত্রে এখানে যে একটু পরপর মাইকিং করা হচ্ছে বা তথ্যগুলো এখানে দেয়া হচ্ছে, যেমন এয়ার এক্সট্রা যেটা 7:55-তে নির্ধারিত সময় ছিল, সেটি এখন চেক ইন করা হচ্ছে। একই সাথে ঢাকা থেকে চেক ইন, ঢাকার ক্ষেত্রে এই যে ইউএস বাংলার একটি ফ্লাইট,